আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ৩০৮ রানে বাংলাদেশের ষষ্ঠ উইকেটটা পড়েছিল ৮৬তম ওভারে গিয়ে। মুশফিকুর রহিম তিনি আউট হয়েছিলেন কট বিহাইন্ডের ফাঁদে পড়ে, দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচটা দিয়ে। এবং সেই জায়গায় ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, যখন ৬টা উইকেট পড়ে যায় আমরা এক্সপেক্ট করছিলাম যে তাইজুল ইসলাম নামবেন, কারণ তিনি সাধারণত ৮ নম্বরে ব্যাট করতে নামেন, কিন্তু তাইজুলকে না নামিয়ে নামানো হলো হাসান মাহমুদকে। হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ শুরু করেছিলেন সেই পার্টনারশিপটা, এবং সেই পার্টনারশিপটা শেষ পর্যন্ত ১৪৭ বল সুরক্ষিতভাবে থেকে দ্বিতীয় দিনের খেলাটা শেষ করেছে। আগামীকাল আবারও হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ নামবেন। ৪৩ রান করেছেন এই ১৪৭ বলের পার্টনারশিপে। এবং কেন আমি সেই ওভারটা মেনশন করেছি শুরুতে, সেটার একটা সিগনিফিকেন্স ডেফিনেটলি আছে। ৮৬তম ওভারে যখন মুশফিকুর রহিম আউট হয়ে গেছেন এবং হাসান মাহমুদ যখন নামলেন, অস্ট্রেলিয়া কিন্তু একটা আভাস পাচ্ছিল যে তারা বাংলাদেশকে অল আউট করে দিবে কয়েক ওভারের ভেতরে, কারণ লেজটা উন্মুক্ত হয়ে গেছে। দ্বিতীয় নতুন বলের বয়স মাত্র ৫ থেকে ৬ ওভার। সো কম্পারেটিভলি নতুন একটা বলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হেজেলউডরা আগুন ঝরাচ্ছেন। সেই সময়টায় হাসান মাহমুদ যখন নামলেন, কয়জন আসলে প্রত্যাশা করেছিলেন যে তিনি এরকম একটা পার্টনারশিপে একটা লিড রোল প্লে করবেন? ঠিকই বলছি, তিনি লিড রোলই প্লে করেছেন। রানের যদি হিসাব করি সেই জায়গাটায় ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজের রানটা বেশি। দিন শেষে তিনি ৩২ রানে অপরাজিত আছেন ৭৩ বল খেলে। তবে হাসান মাহমুদ তার থেকেও ৩ বল বেশি খেলেছেন। হাসান মাহমুদ ৭৬টা বল খেলেছেন এই ১৪৭ রানের পার্টনারশিপের মধ্যে। দিস ইজ অ্যামেজিং। এবং ১৩ রানে তিনি নট আউট ছিলেন। হাসান মাহমুদের এই ব্যাটিংটা দেখে অস্ট্রেলিয়ান কমেন্টেটররা যারা ছিলেন, যেখানে ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অ্যালিসা হিলি, অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়া, ব্র্যান্ডন জুলিয়ান, অবাক হচ্ছিলেন তারা হাসান মাহমুদের ব্যাটিং টেকনিক দেখে, যে এই ধরনের পরিস্থিতিতে দ্বিতীয় নতুন বলটা যেখানে খেলতে খাবি খাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা, যেখানে মুশফিকুর রহিম, লিটন দাসের মতো ব্যাটাররা আউট হয়ে গেলেন, সেই জায়গাটার মধ্যে হাসান মাহমুদ আসলেন, এসে তার ডিফেন্সিভ টেকনিকের একটা ঝলক দেখালেন। এই ধরনের উইকেটে অনেক সময় সিচুয়েশন যেটা হয়, ইভেন ব্যাটাররাও ভাবেন যে না, আমরা মেরে আউট হয়ে যাই, কারণ উইকেটে থিতু হওয়ার সুযোগ পাবো না। লম্বা সময় ধরে যদি রান নিতে না পারি তাহলে কিন্তু অযথা পরে একটা ভালো বলে আউট হয়ে যাবো, সেরকম একটা ব্যাপার কিন্তু থাকে। লিটন দাস যে স্ট্রাগলটা করতে করতে আউট হয়েছেন, আজকে কিন্তু ০ রানে লিটন আউট হয়েছেন। ১১টা বল খেলছিলেন, ধুকছিলেন, কোনো রান বের করতে পারছিলেন না, তারপর ডেসপারেশনে অফের একটা বাইরের বলে কিন্তু খোঁচা মেরে দিয়েছেন। ধৈর্যটা আর ধরতে পারেননি। হাসান মাহমুদ সেই ধৈর্যটা ধরেছেন এসে। এবং পরিস্থিতি পার্টনারশিপের এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে মেহেদী হাসান মিরাজ ওভারের শুরুর বলগুলোতেও যখন সিঙ্গেলের অপরচুনিটি পাচ্ছেন, সেটা কিন্তু নিয়ে তিনি হাসান মাহমুদকে স্ট্রাইক তুলে দিয়েছেন। অস্ট্রেলিয়ান বোলাররা ভাবছিলেন যে না, এখনই বোধহয় উইকেটটা ফেলা যাবে, কারণ হাসান মাহমুদ একজন বোলার, কিন্তু তার উইকেটটা ফেলতে পারছিলেন না। দুটো ডিফারেন্ট লেন্থে অস্ট্রেলিয়ান পেসাররা বোলিং করছিলেন এই দুজনের কাছে, এবং সেখানেও আমার মনে হয় তারা একটা ভুল ক্যালকুলেশন করেছেন। কারণ হাসান মাহমুদের ডিফেন্স কিন্তু অনেক সলিড, তিনি সোজা ব্যাটেই ব্যাটটা নামাতে পারেন, তিনি বলের লাইনের মধ্যে খেলেন, বলটা যদি একটুখানি সুইং করে বেরিয়েও যায় সেই ক্ষেত্রেও কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে যাচ্ছিল না। এবং যদি ব্যাটটা এজটাও লেগে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে যেহেতু সফট হ্যান্ডে ডিফেন্ড করছেন, সে কারণে বলটা ক্যারি করার কথা না ওই স্লিপ কোঅর্ডিনে, সেই ব্যাপারগুলো খুব একটা ঘটেনি। সো হাসান মাহমুদের এগেনস্টে অস্ট্রেলিয়ার পেস বোলারদের একটা মূল সমস্যার জায়গা এটাই ছিল যে তারা ভাবছিল তাকে ইয়র্কার দিয়ে স্টাম্পের মধ্যে বল করে আউট করবে। সেটাই মনে হয় তাদের বড় ভুল ছিল, কারণ হাসানকে হয়তো অফের বাইরে বল করতে থাকলে তিনি ছাড়তে ছাড়তে একটা পয়েন্টে হয়তো অফের বাইরের বলটায় খোঁচা মেরে দিতেন, কারণ তার ইনস্টিংক্ট কাজ করে যেত সেই জায়গায়। মিরাজের জন্য ওই প্ল্যানে গিয়েছিলেন পেসাররা। মিরাজ স্ট্রাইকে আসলে অফের বাইরের বলটা করা হচ্ছিল, ওই 3/4 লেন্থের বলটা করা হচ্ছিল, ফোর্থ স্টাম্প করিডোরে বলটা করা হচ্ছিল। তবে হাসান মাহমুদের জন্য তারা প্ল্যান করেছিলেন একজন প্রপার টেইলেন্ডারকে যেভাবে বোলিং করা যায়, একেবারে স্টাম্পের মধ্যে বলটা ফুল লেন্থের বল, ব্যাটার মিস করলেই আউট হয়ে যাবেন, বলের লাইনটা মিস করবেন, সেরকম ব্যাপারগুলো ভেবে কিন্তু তারা সেই বোলিংটা করে যাচ্ছিলেন, কিন্তু সফল হননি, কারণ হাসান মাহমুদ হ্যাজ আ ভেরি ভেরি সলিড ডিফেন্স। এই টেস্ট ম্যাচ খেলার আগ পর্যন্ত হাসান মাহমুদের হাইয়েস্ট যেই টেস্ট ইনিংস, ইন্ডিভিজুয়াল ইনিংস, সেটা হচ্ছে ৩৮ রানের, এবং তার ব্যাটিং অ্যাভারেজ কিন্তু ১২, উইচ ইজ অ্যাট পার উইথ তাইজুল, ইফ নট বেটার। সো দিন শেষে ব্যাপারটা আমার কাছে মনে হয় বাংলাদেশের এন থেকে একটা মাস্টার স্ট্রোক ছিল যে তারা ৮ নম্বরে হাসান মাহমুদকে নামিয়েছেন তাইজুলের আগে। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমি বলি এই জায়গাটায়, নেথান লায়নকে বেসিক্যালি নেগেট করেছে বাংলাদেশ এই পদক্ষেপটা নিয়েও। দ্বিতীয় নতুন বলটা এসেছিল, ডেফিনেটলি ৩ পেসারই বেশি সংখ্যক বল করতেন, হয়তো পরবর্তীতে ক্যামেরন গ্রিনকার মধ্যে দেখলাম বল করতে এসেছেন, লাবুশেইনও বল করেছেন। বাট আলটিমেটলি যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে দুইজন ডানহাতি ব্যাটার থাকার কারণে নেথান লায়নকে বোধহয় খুব বেশি বোলিংয়ে আনতে এনকারেজড হননি ক্যাপ্টেন প্যাট কামিন্স। এবং সেখানেও কিন্তু বাংলাদেশের একটা পজিটিভ দিক যে তারা মেইন লাইন আপের একজন বোলার বা প্রধান একজন বোলারের বোলিং ওভার্সগুলোকে
কাউন্টার করেছে বাই পুটিং ইন আ ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাটার। তাইজুল যদি নামতেন সেই ক্ষেত্রে হয়তো নেথান লায়নকে আমরা দেখতাম বোলিং করতে, স্পেশালি তাইজুলের এগেনস্টে তিনি তার অ্যাঙ্গেলটা ইউজ করে রাউন্ড দ্য উইকেটে এসে সেই বোলিংটা করতে চাইতেন। তো সেটাও কিন্তু আটকে গেছে এই হাসান মাহমুদের ইনক্লুশনটার কারণে, বা তিনি 8 নম্বরে নেমেছেন বলে। এখন এই পার্টনারশিপটা নিয়ে ডেফিনেটলি সবাই হাসান মাহমুদ এবং মিরাজের এই পার্টনারশিপটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, এবং প্রবাবলি তানজিদ তামিমের যে সেঞ্চুরি কিংবা শান্তর যে 84 রানের নক কিংবা শান্ত মুশফিকের যে পার্টনারশিপ, এইগুলোর মতোই ইম্পর্টেন্ট এই পার্টনারশিপটা 43 রানের, যেটা বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছে। কারণ ইনকেস যদি সেই জায়গা থেকে বাংলাদেশ খুব কুইকলি অল আউট হয়ে যেত, এখন যে লিডটা আছে 153 রানের, লিডটা কিন্তু 110-12 রানেই থাকতো, এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে 153 রানের লিডে রাখা এবং সেই সাথে 4 উইকেট হাতে রেখে ডে 3 প্রথম সেশনটা খেলা, সেখান থেকে যদি আরো 50 রান বাংলাদেশ তুলতে পারে তাহলে তো 200 রানের লিড হয়ে যায়, উইচ ইজ আই থিঙ্ক আ ভেরি ভেরি গুড লিড অস্ট্রেলিয়ার এগেনস্টে। বাংলাদেশ কিন্তু একটা ভালো অবস্থানে থাকবে, তারা যদি ভালো বোলিং করতে পারে একটা ভালো সম্ভাবনা তৈরি করতে পারবে এই ম্যাচে। রেজাল্ট তো আমার মনে হয় ডেফিনেটলি বের হবে, সেটা বাংলাদেশের পক্ষেই হোক বা অস্ট্রেলিয়ার পক্ষেই হোক, রেজাল্ট বের হবে। এই টেস্ট ম্যাচটা ড্র হওয়ার আমি কোনো চান্স দেখি না, বাট বাংলাদেশ কিন্তু জেতার মতো পজিশনটা যেভাবে তৈরি করছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। এবং এই পার্টনারশিপটা কোনো অংশে ওই তানজিদ তামিমের সেঞ্চুরি কিংবা ওই নাজমুল হোসেন শান্তর ওই 84 সেটা থেকে কোনো অংশে কম না। এবং এখনো পর্যন্ত খেলার যেই পুরো পাথওয়েটা হয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি আপনি কনসিডার করতে চান, আমার মতে এখনো পর্যন্ত হাসান মাহমুদই বাকিদের থেকে এগিয়ে আছেন, বিকজ তিনি শুধু বল হাতে না, তিনি ব্যাট হাতেও দেখাচ্ছেন আসলে একটা প্রপার টেস্ট প্লেইং ইনিংস কিভাবে খেলতে হয়, নিজের উইকেটের মূল্যটা কিভাবে দিতে হয়। এবং আপনার প্রতিষ্ঠিত ব্যাটার যখন আপনাকে ট্রাস্ট করে প্রথম বল পরেই স্টার্কের সামনে আপনাকে 5টা বল খেলতে দিচ্ছেন, সেটাও কিভাবে ম্যানেজ করে ফেলতে হয় সেটা কিন্তু হাসান মাহমুদ দারুণভাবে দেখাচ্ছেন। সো তার রেজিলিয়েন্স, তার ব্যাটিং টেকনিক, তার অ্যাপ্লিকেশন, তার ওভারঅল টেস্ট ম্যাচটা এনজয় করার যে অ্যাবিলিটি, সেটা দেখে এত ভালো লাগছে যে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আমার মতে দ্য প্লেয়ার অফ দিস পার্টিকুলার টেস্ট ম্যাচ ইজ হাসান মাহমুদ। অনেক কিছু তিনি দেখাচ্ছেন যেটা পুরো ক্রিকেট বিশ্ব দেখছে, অবাক হয়ে দেখছে এবং অবিশ্বাসের চোখে দেখছে। ফ্যান্টাস্টিক একটা নক হাসান মাহমুদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, কমেন্ট করে জানিয়ে দিবেন হাসান মাহমুদের এই পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত।